অনেক দিন মৌকে কিছু বলা হয় না। ক্রিয়েশন অফ মৌয়ের মৌকে অনেক দিন কিছু বলা হয় না। এই যে ভিডিওটা করছি না, মৌয়ের লাইভটা দেখার পরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ভাবলাম না মৌকে কিছু বলতে হবে। এটা মানে মৌয়ের থেকেই নেওয়া এই ম্যাক্সিটা, খুব ভালো মৌয়ের ম্যাক্সিগুলো। আমি পরছি, আমি 5-6টা কি 6-7টা ম্যাক্সি নিয়েছি, খুব ভালো, রং টং কিচ্ছু ওঠে না এবং ভীষণ কমফোর্টেবল। তোমরা যারা নেওনি এখনও মনে করছো নেবে কি না, নিশ্চিন্ত মনে মৌয়ের থেকে ম্যাক্সিগুলো নাও, দারুণ সুন্দর বলে দিলাম, কারণ আমি নিজে ব্যবহার করছি। আর অর্ডিনারি দুটো স্লিপলেস ব্যবহার করছি, সেগুলো পরে তো আর ভিডিও করি না, দারুণ সফট, দারুণ সুন্দর। তো আজকে ভিডিওটা একটু মৌকে নিয়ে করব, কারণ মৌয়ের পরশু দিনের ভিডিও আর কালকের ভিডিও নিয়ে ভিডিও করব, কারণ এই 2 দিন করিনি, দেখেছি আমি খুব ব্যস্ত ছিলাম, বাড়িতে লোকজন ছিল, তার মাঝে মাঝেও চেষ্টা করেছি ভিডিও দেওয়ার। তো আজকে একদম ফাঁকা রাত্রিবেলা, তা মৌয়ের ভিডিওটা, মৌয়ের লাইভটা দেখছিলাম, তারপরে ভাবলাম মৌয়ের ভিডিওটা নিয়ে তো কিছু বলা হয়নি। মৌয়ের ভালো মন্দতে যেমন ভালোতে বলি, মন্দতেও বলি, অকপটে বলি, কারণ ভালোবাসি যাকে তাকে অকপটে তার কিছু ভুল দেখলে অবশ্যই বলি। আর আন্টি বলে ডাকে, আমার ভুল হলেও যেমন মৌরা মানিয়ে নেয়, মৌদের ভুল হলেও আমি মানিয়ে নিই। তো যাই হোক, এরকমই একটা সম্পর্ক, আন্টি বলে ডাকে। তো সেরকম সম্পর্ক থেকেই ওর ভিডিও তো প্রত্যেক দিনই দেখি, এটা তো আমার অন্তত একটা নেশার মতো, আমার এবং আমার কাছের মানুষদের নেশার মতো মৌয়ের ভিডিও দেখা। তো পরশু দিনের একটা ভিডিও দেখেছি, দেখার পরে কালকের ভিডিও দেখেছি। তো দেখলাম যে কিছু কমেন্ট এবং ও যখন লাইভ করে, লাইভেও দুটো একটা নেগেটিভ কমেন্ট আসে। যদিও ওকে বলেছি ইগনোর করতে, কিন্তু ওই যে নেগেটিভ কমেন্ট মানুষের মনকে ভীষণভাবে তো নাড়া দেয়, কষ্ট দেয়, পারে না নেগেটিভ কমেন্ট ইগনোর করতে, তবুও বলেছি ইগনোর করো। তো নেগেটিভ কমেন্ট কিছু নেগেটিভ মানুষ করে, আর মৌয়ের কিছু ভুল ত্রুটি আমার মনে হচ্ছে যে বলা উচিত, সেগুলো আজকে তোমাদের সাথে বলবো। আর কিছু কমেন্টের উত্তর আমি দেবো, কিছু মৌয়ের কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসে তার উত্তর দেব। তারপরেও কালকের ভিডিও লাস্টে মৌ কিছু বলেছে, সেই সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে, আর মৌ নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মৌয়ের ভিডিও পরশু দিনের ভিডিওটা থেকে শুরু করি। মৌ পরশু দিনকে ভিডিওতে সাগর গেছে, ভিডিওতে দেখলাম ফ্ল্যাটটা গুছালো। আর সত্যি কথাই, এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে সংসার গোছাতে অনেকটা সময় লাগবে। ওই জন্য এখনই বলবো না মৌ টেবিল কিনে নাও, মৌ চেয়ার কিনে নাও, বলবো না, কারণ আমি জানি পরিবেশ পরিস্থিতি পয়সা করি সবটা মিলিয়ে ও ঠিক যে জিনিসগুলোর দরকার সেই জিনিসগুলো কিনেই নেবে। এগুলো হচ্ছে সংসারের প্রয়োজন, ওকে কিনতে বাধ্য করাবে। তারপরেও চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও প্রচণ্ড বৃষ্টি। আমাদের এখানে বৃষ্টি হলে জল জমে যায়, কলকাতাতে তো ব্যাঙে যদি টয়লেট করে তাতেও জল জমে যায়। তো কলকাতায় কদিন যাতায়াত করেছি, বিভৎস জলের কবলে পড়েছিলাম। তো বৃষ্টি হচ্ছে, তো মৌয়ের ঘর সাজানো দেখলাম বাড়িওয়ালা ভীষণ ভালো, এবং এসে মৌয়ের টিভিগুলো কল টলগুলো ঠিকঠাক করে দিল। বাড়িওয়ালা ভালো হলে না ভাড়াটেদের মনটা খুব ভালো লাগে, মনে হয় যেন একজন গার্জিয়ান আছে, কিছু সমস্যা হলেই তাকে বলা যায়। কিন্তু আমি কয়েকটা কথা আজকে মৌ তোমাকে বলবো, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা থেকে বলবো, অনেকটা বয়স হয়েছে তো সেখান থেকে কয়েকটা কথা বলবো। প্রথম কথা বলবো, টিভিটা তুমি তোমার বেডরুমে না লাগিয়ে নয় ড্রয়িং রুমে নয় শাশুড়ি ঘরে লাগাতে পারতে। দুটো কারণ বলবো। একটা কারণ হচ্ছে টিভি তোমরা দেখো না, দেখার সময় পাও না, তুমিও না, কললও না। কারণ টিভিটা তুমি তোমার শাশুড়ির জন্যই কিনেছো, বরাবর সেটা বলি, উনি খুব সিরিয়াল দেখতে ভালোবাসেন, বা উনি নিয়েই বা থাকবেন। তো যাই হোক, তারপরে তুমি লাইভ করছো ইদানিং, ভীষণ ব্যস্ত থাকো, কর্মব্যস্ত। তো আমার মনে হয় টিভিটা তোমার ঘরে লাগিয়ে একটু অসুবিধার মধ্যেই উনি পড়বেন, কারণ সবসময় তোমার বেডরুমে এসে টিভি দেখতে হবে। আর ওনার ঘরে থাকলে উনি ওনার মতো করে টিভি দেখতো, যেহেতু টিভিটা তোমরা পছন্দ করো না। তো তোমাকে একজন কমেন্ট করেছে, তুমি তার উত্তরে বলেছো যে না, শাশুড়ির ঘরে টিভি লাগানোর কোনো ব্যবস্থা নেই। দেখো, তুমি কিন্তু তোমার ভিডিওতেই দেখিয়েছো যে তোমার বাড়িওয়ালা এসে টিভিটা লাগিয়ে দিচ্ছে, বা দেওয়ালে যে ফুটো করে কিছু ফটো লাগিয়েছো তুমি কিন্তু বললে তোমার ভিডিওতে। তা সেক্ষেত্রে তুমি রিকোয়েস্ট করে শাশুড়ির ঘরে টিভিটা লাগাতে পারতে। মানে এটা তো স্বাভাবিক, ফ্ল্যাট বা বাড়া বাড়িতে পেরেক পোতা যায় না, মানে পুতলেও পারমিশন নিয়ে পুততে হয়। যেহেতু তোমার বাড়িওয়ালা ভালো এবং সে এসে সবটা অ্যারেঞ্জ করে দিচ্ছে বা সহযোগিতা করছে, সেক্ষেত্রে তুমি এটা করতেই পারতে। এটা তোমার সুবিধার্থে বললাম, কারণ তোমার বেডরুমে টিভি মানে উনি সবসময় দেখবেন, উনার মানে উনার একটা স্বাভাবিক ভাবটা আমার মনে হয় বিঘ্নিত হয়। সব সময়ের জন্য তোমার ঘরে চেয়ারে বসে দেখবে এইটা। আর নয়তো ড্রয়িং রুমে,
তোমার একটা ড্রয়িং রুম মানে ডাইনিং কাম ড্রয়িং একটা আছে, ওখানেও লাগাতে পারতে, তাতেও অসুবিধা। কারণ শাশুড়ির ঘরে লাগালে পরে শাশুড়ি কিন্তু শুয়ে বসে, তার চকিতে শুয়ে বসে আরাম করে দেখতে পারতে। এটা আমার মনে হয়েছে তোমার ভিডিওটা দেখে যে এইটা তুমি করতে পারতে, তাতে তোমার সুবিধা হতো। কারণ তোমার বেডরুমে তুমি তোমার কললের সাথে হিসাবপত্র, কথাবার্তা, মাল এদিক ওদিক আছে। আমার মনে হয় এতে তার সিরিয়াল চলবে ওদিকে, আমার মনে হয় এটা বিঘ্ন ঘটবে তোমার মানে নিত্য কাজের। এইটা একটা বললাম, এটা তুমি বলেছো যে অসুবিধা আছে, কিন্তু আমার মনে হয় এটা তুমি করলে ভালো করতে। প্রথম যেটা দেখলাম সেটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এগুলো দেখলাম, তোমাকে বললাম, সুবিধা হলে করবে। এবার তুমি প্র্যাকটিক্যাল রয়েছো, তুমি বুঝবে যে তোমার কোনটা সুবিধা কোনটা অসুবিধা। যেটা আমার দেখে যেটা অসুবিধা মনে হয়েছে এবং যেটা তোমার সুবিধা, অনেক সময় নিজের সুবিধা তো নিজে বুঝতে পারে না, তোমার সুবিধার্থে আমি এটা তোমাকে বললাম। কারণ তুমি ব্যবসা করছো, লাইভ করতে হচ্ছে, মালপত্র গুছাতে হচ্ছে, অনেক কাজ, অনেক টাফ, আমি জানি তোমার খুব টাফ জার্নি, সেটা একটা কথা। এবার দ্বিতীয় কথা বলবো বাবার ছবি নিয়ে অনেক কথা হয়েছে, আমি বলবো সেগুলো। প্রথম কথা হচ্ছে, কোনো মৃতদেহ মানে মৃত ব্যক্তি, যদিও বলতে খুব খারাপ লাগছে, কদিন আগেও মানুষটাকে দেখে আসলাম, ভীষণ খারাপ লাগছে, তবুও তিনি না ফেরার দেশে চলে গেছেন। তুমি যদি চাও বাস্তুতত্ত্বের কোনো ভিডিও দেখে নিও, দেখো যে যিনি না ফেরার দেশে চলে গেছে তার ছবি বেডরুমে রাখতে নেই। কারণ এটা আমি বাস্তুতত্ত্ব দেখেই তোমাকে বলছি, তার যে দৃষ্টি, সে যে তাকায়, তুমি ঘুরবে ফিরবে তার দিকে তোমার নজর যাবে, বাবার দিকে তোমার নজর যাবে। কাছের মানুষ তো তিনি তার ভালোবাসার মানুষ তুমি, ঠিক আছে? আমি এত ডিটেলসে তোমাকে বলতে পারবো না, বলবো না, কষ্ট পাবে। অতএব আমি বলবো তার দৃষ্টিটা কিন্তু তোমাদের ওই বেডরুমে, ওই যে তোমরা ঘুরবে ফিরবে, তার দৃষ্টি কিন্তু চলে যাবে, আত্মার কিন্তু বিনাশ নেই। অতএব আমি বলবো বাবার শুধু মৃত ব্যক্তিরই না, কোনো ঠাকুর দেবতা, বিশেষ করে তারা মা কালীর কোনো ছবি বেডরুমে রাখতে নেই। বিশেষ করে তারা মা তারা, এদের ছবি বেডরুমে রাখতে নেই। আর তোমার বাবার ছবি বেডরুম থেকে সরিয়ে দেওয়া ভালো। তাহলে তুমি কোথায় রাখবে? ঠাকুর ঘরে রাখতে পারো, বা ড্রয়িং রুমে রাখতে পারো, বা অন্য কোথাও রাখতে পারো, অর্থাৎ বেডরুম বাদ দিয়ে রেখো। এটা আমি বললাম, তোমার ভিডিওটা দেখছিলাম, তাই মনে হলো যে এটা আমার বলার দরকার, বলবো। তারপরে তুমি সামনে একটা জার্নিতে যাচ্ছ, সেই জন্য তোমার এই কাজগুলো করা উচিত। বাবা মা তো আমাদের খুবই কাছে, তারা তোমার অন্তরে থাকবে, আমাদের অন্তরে আছে। আমার বাবা মার ছবিও আছে, শ্বশুর শাশুড়ির ছবিও আছে, সব জায়গা মতো মানে আমার ঠাকুর ঘরে আছে। আবার অনেকে মৃত ব্যক্তির ঠাকুর ঘরে রাখে না। যাই হোক, তুমি বেডরুমে রেখো না, এটা আমি বললাম। তারপরেও যদি তোমাকে কেউ মতামত দেয় রেখো, কিন্তু আমার মতামতটা তোমাকে বললাম। তৃতীয় কথা, আজকে কিন্তু আন্টির কথাগুলো ভালো লাগবে না, আন্টি খুব জ্ঞান দেবে আজকে। তৃতীয় কথা হচ্ছে, ঘুটুন আমাদের খুব প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। আমাকে একজন বলেছে, আমারই কাছের একজন, মোয়ের সাথে যদি কোনোদিন দেখা করতে যাই ঘুটুনের জন্য যাব, এত প্রাণবন্ত, ওটাকে চটকাতে যাব, মানে এটা জাস্ট কথার কথা আমাকে বলেছে। ঘুটুন আমাদের খুব প্রিয়, আমার তো ভীষণ প্রিয়, আমি ভীষণ ভালোবাসি ঘুটুনকে। কিন্তু দেখো, মানুষ আপন, পশু আপন, রোগ আপন না তো। হয়তো তোমার কাছে আজকে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও আমাকে এই কথাগুলো বলতে হবে। ঘুটুনের লোম কিন্তু তোমার আপন নয়। হ্যাঁ, তুমি যে জার্নিটায় যাচ্ছ সেক্ষেত্রে ঘুটুনের লোম তোমার ক্ষতি করতে পারে। সেই জন্য বলছি, যেহেতু বাসা চেঞ্জ করেছো, আর ওরা ভীষণ ট্রেনিং দিলে, ওরা ভীষণভাবে অ্যাবজর্ব করে ট্রেনিংটা। চেষ্টা করো বিছানায় ওকে না নেওয়ার। আমি আবার বলছি, কষ্ট হচ্ছে কথা বলতে, কারণ ঘুটুনকে আমি ভীষণ ভালোবাসি, আর ও খুব প্রাণবন্ত ভালোবাসারই একটা আমাদের ঘুটুন। তো বলবো, কিন্তু ওদের লোম তো খুব ওড়ে, আর লোম তোমার জন্য খুব ক্ষতিকর। আর এই ঘুটুনের লোম থেকে অ্যালার্জি হতে পারে। তারপরে তোমার যে জার্নিটা, ডাক্তারের সঙ্গে অবশ্যই একটু পরামর্শ করো যে তোমার একটা মানে ঘুটুন আছে। তো এখন থেকে যদি একটুখানি ওকে একটু বোঝাও না, যে বিছানাতে ওঠা বা মানে উঠতে না দাও, নিচে থাকুক, নিচে কার্পেট পেতে দাও, বা নিচে থাকুক, সব জায়গায় থাক, বিছানায়। এবার তুমি শো, হয়তো তোমার শ্বাস প্রশ্বাস দিয়ে লোম যেতে পারে ভেতরে, বা তোমার চাদরে বা তোমার খাবারের সঙ্গে লোম যেতে পারে, হয়তো তোমার এটা ক্ষতিকর হবে। এটা আমার মনে হলো যে ঘুটুনকে এইবার একটুখানি শাসন করতে হবে। ঘুটুনকে ওরকম সবসময় বিছানায় উঠে যাচ্ছে, আমার এই জায়গাটা মনে হলো যেন। আবার বলছি, ঘুটুন কিন্তু আমাদের খুব প্রিয়, কিন্তু ওর লালা, ওর লোম কিন্তু প্রিয় না, সেটা কিন্তু ক্ষতি হয়ে গেলে মুশকিলে পড়ে যাবে।
এই 3টে কথা বললাম। এবার বলবো তোমার ট্রিটমেন্টের কথা। ট্রিটমেন্ট যাই হোক না কেন, হ্যাঁ তোমার যারা রেগুলার ভিউয়ার্স যারা তোমার ব্লগ দেখে অবশ্যই বুঝতে পারবে, ডিটেলসে কিচ্ছু বলবে না, যতটুকু বলেছো ততটুকুতেই স্টপ। আমরা তোমাকে দেখলেই বুঝতে পারবো তোমার ট্রিটমেন্ট শুরু হয়েছে কিনা। এটুকু অভিজ্ঞতা আমার শুধু না, তোমার ভালোবাসার ভিউয়ার্সদের হয়ে গেছে, এটুকু অভিজ্ঞতা। তুমি একদম ঠিক বলেছো, তোমার ভিডিও যেহেতু সুখ দুঃখের ভিডিও, তোমার সমস্ত ডেলি লাইফ তোমাকে দেখলেই বুঝতে পারবো, অতএব ডিটেলসে কিচ্ছু বলার দরকার নেই। তোমার মতো তুমি চালিয়ে যাও, করে যাও। তারপরেও একটা কথা বলবো, যেহেতু বিজনেস শুরু করেছো, আর এই বিজনেসটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোটা সামনে, এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, যদি ট্রিটমেন্টটা শুরু করতে হয় ম্যাডামকে বলে একটু পুজোর পরপর ট্রিটমেন্টটা শুরু করলে, আমার মানে এতই তো দেরি হয়েছে, বাবার মৃত্যুটা দেরি করে দিয়েছে, যে মৃত্যু তো কারোর বলে আসে না, ওই জন্য অলরেডি তোমার 1 মাস না 1.5 মাস লেট হয়ে গেছে। তো আমি আর একটা কথা বলবো, ম্যাডামকে বলো যে যেহেতু একটা বিজনেস শুরু করেছো, আর এই ট্রিটমেন্ট শুরু হলে তুমি তোমাকে রেস্টে থাকতে হবে। এই যে পরিশ্রম করছো, সাংঘাতিক পরিশ্রম, রাত জেগে জেগে যে পরিশ্রম করছো, মাল আনা, এই যে অনলাইন লাইভ করা, তারপরে মালগুলোকে প্যাকেটিং করা, এই যে পরিশ্রমটা করছো, এই পরিশ্রমের 25% করতে পারবে না। আর কল্লোল একা একা সামলাতে পারবে না এই পুজোর মানে ঝক্কিটা, কারণ বিজনেসটা কিন্তু এই পুজোর পর্যন্তই মানে একদম রমরমা, তারপরে বিজনেসটা একটু একটু থেমে যাবে। যদিও বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারপরে কালী পুজো আছে, তারপরে ভাইফোঁটা আছে, এরকম পরপর থাকবে, কিন্তু শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপুজোয় যে বিজনেসটা হবে, সেই বিজনেসটা কিন্তু আর অন্য সময় হবে না। অতএব একটু চিন্তা করে দেখো যে ট্রিটমেন্টটা যদি দুর্গাপুজোর পরে শুরু হয়, ডেটটা পাও, আমার মনে হয় সুবিধা হবে, তাহলে বিজনেসটাকে তোমার আর একটু ঠেলে দিতে পারবে কল্লোলকে। কারণ কল্লোল একা কতটা করতে পারবে জানি না, কারণ ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে তোমাকে রেস্ট নিতে হবে। ওই জন্য এটা বললাম যে দেখো, পয়সা কড়ির তো দরকার, এটা তো মানতেই হবে, আর পয়সা কড়ির জন্য বিজনেস করতে হবে, ব্লগিং করতে হবে। তো এই জন্য বললাম যে দুর্গাপুজোর পরে যদি একটা ডেট নাও, এটা তোমার বিজনেসের পক্ষেও ভালো, প্লাস কোনো দিন তো কলকাতায় থাকুনি, জীবনের এই প্রথম কলকাতাতে, আর কলকাতায় দুর্গাপুজোর সাংঘাতিক ভালো হয়, ভীষণ ভালো হয়, দুর্গা উৎসব তো কলকাতাতেই। তো যদি পারো এবছর একটু এনজয় করো, কারণ ট্রিটমেন্টের মধ্যে ঢুকে গেলে তোমাকে একদম রেস্টে থাকতে হবে, এই এনজয়গুলো পারবে না করতে, অন্তত এবছরটা। তো এসছই যখন, এবছরটা প্রথমত ব্যবসা, দ্বিতীয়ত কলকাতার ঠাকুরগুলো একটু দেখে, একটু এনজয় করে, সুন্দর করে মনটাকে ফুরফুরে করে, তারপরে তোমার ট্রিটমেন্টটা শুরু করো। দেখো আমি কিন্তু বলছি কথাগুলো, মানা না মানা তোমার ব্যাপার। আমার যেগুলো মনে হচ্ছে, তোমার ভিডিও দেখি, তোমার লাইভে থাকি, তুমি জানো তোমার লাইভে লাফাতে থাকি আমি। কালকেও একটা ম্যাক্সি পছন্দ করেছি, পাইনি, 2টো করেছি, কল্লোল বললে একটা হয়ে গেছে, তো কালকেও পাইনি। তোমাদের বিক্রি হোক, আশীর্বাদ করি তোমাদের বিজনেস আরও বড় হোক, আমি নাই বা পেলাম, তোমাদের বিজনেস আরও বড় হোক। তো যাই হোক, এইগুলো জাস্ট তোমাকে বলার, মানে এই কথাগুলো বলা, তাই আজকে তোমাকে নিয়ে ভিডিওটা করছি। তো এটাই হচ্ছে ব্যাপার, বলবে না, ঠিকানা দেবে না কাউকে, ঠিকানা দেবে না। তুমি জানো তোমার একজন যা শত্রু আছে, ওই একেই তোমার সব, মানে একাই 100 সমান। অতএব ঠিকানা দেওয়ার দরকার নেই, যে কোনো ছুতোই চলে যাবে। বিশেষ করে শাশুড়ি রয়েছে তোমার কাছে, দেখো এই শাশুড়ি তো সেই শাশুড়ি, ফ্ল্যাটে কত স্বতঃস্ফূর্তভাবে রয়েছে, কারণ তুমি উনাকে নিজের সংসারের মতো করে রেখেছো, যে এটা উনার সংসার, সেটা উনার মনে বসিয়ে দিয়েছো, এটাই হচ্ছে মানুষ। তো যাই হোক, ওই ব্যাপারে আজকে আর কথা বলবো না, কিন্তু তোমাকে বলবো ঠিকানা তুমি দেবে না, তুমি ঠিকানা অনলাইনে বলবে না। যদি কাউকে পার্সোনালি ঠিকানা দিতে হয়, যাদের সাথে ফোনে যোগাযোগ আছে এবং মনে করো যে তারা তোমার খুব শুভাকাঙ্ক্ষী, তাদের মনে করলে তাদেরই ঠিকানা দেবে। তুমি অলরেডি কিন্তু বলে দিয়েছো তুমি কোথায় আছো, শিয়ালদার আশেপাশে আছো, এবং তোমার কমেন্ট বক্সে অনেকেই কিন্তু গেস করছে। তো ঠিকানা দেওয়ার দরকার নেই, যদিও তুমি রাস্তাঘাটে যখন যাবে, যারা কাছাকাছি থাকে তারা বুঝে যাবে, জেনে যাবে, চাপাতে পারবে না, কিন্তু তোমার বলার দরকার নেই, কারণ তোমার ওই যে বললাম, একটা শত্রুই 1000 শত্রুর সমান, ছলে বলে কলে কৌশলে চলে যাবে। এবং তুমি তো জানোই তার টার্গেটটা কি, শাশুড়ি রয়েছে ওখানে, শাশুড়িকে আনতে যাবে, শাশুড়িকে দেখতে যাবে, তার ছলের অভাব হবে না। তো এটা তো গেল। আর বললাম ট্রিটমেন্টের কথা তুমি বলবে না। আর যারা বলছো ট্রিটমেন্ট কবে শুরু করবে, তাদের একটা কথাই বলবো, ও কলকাতাতে এসছেই ট্রিটমেন্ট করতে,
করাতে। এইবার যেহেতু সংসারটা একদম একটা সংসার থেকে আর একটা সংসার, ওকে তো একটু স্টেবল হতে সময় দিতে হবে। প্রথমত সংসারটাকে গুছাতে হবে। একটা সংসারকে গুছাতে অন্তত যারা কমেন্ট করছো তারা তো অন্তত বোঝো যে একটা ভাড়া বাড়ি থেকে একটা বাসা চেঞ্জ করলে তাকে কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় লাগে, তারপরে সেই জায়গার সঙ্গে অ্যাডজাস্ট, বাজারঘাট চেনা, ঘর দৌড়ের সমস্ত লুকিং চেঞ্জ, সমস্তটা গুছাতে হবে। পুরো বাড়িটাকে গুছাতে হবে। গুছিয়ে স্টেবল হতে হতেও প্রায় 15 থেকে 20টা দিন লাগে। তার মধ্যে ব্যবসা আছে, ব্লগিং আছে, সবটা মিলিয়ে ওকে একটু সময় দিতে হবে। সময়, কারণ ও যে জার্নিটায় যাচ্ছে, যে ট্রিটমেন্টটা, একটা মুখের কথা না, মানে ছেলের হাতের মোয়া না, দিল খেয়ে নিলাম হয়ে গেল। সেটাকে চিন্তা করে, মনস্থির করে, মানসিকতা ঠিক করে, বডির রেস্ট দিয়ে সুন্দরভাবে এগোতে হবে। যেটা বুঝি, যেটা ওর ভিডিও থেকে, যে একটা এইরকম একটা টেস্টি বেবি আনতে গেলে তাকে কতটা করতে হয়। অতএব ও এসছে যখন, ওকে একটু সময় দিতে হবে, একটু সময় ওকে দিতে হবে। অবশ্যই সবটা আমাদের সামনে আসবে, অবশ্যই আসবে সবটা সামনে। তো যারা কমেন্ট করছে তারা একটু ওর জায়গাটায় দাঁড়িয়ে চিন্তা করে তারপরে বলো যে আসলো আর সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করলে এটা কি হয়? হয় না। একটা সংসার থেকে এসছে, সংসারটাকে গুছাতে হবে, সেখানে নিজেকে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ অবশ্যই হবে, আমরা দেখতে পাবো। তো এই তো গেল তোমার 2-3টে কথা। যে আর ট্রিটমেন্টের কথা বলার দরকার নেই। কোন ম্যাডামের থেকে করছো, কোথায় ট্রিটমেন্ট করাচ্ছ, কী ইঞ্জেকশন দিচ্ছ, কী ওষুধ খাচ্ছ, কিচ্ছু দেখাবে না, কিচ্ছু দেখাবে না। যারা বোঝার তারা বুঝে নেবে, তারা বুঝে নেবে। আচ্ছা, এইবার এই তো কথাগুলো আমি টিভির কথাটা বললাম তোমার সুবিধার্থে, মানে খারাপভাবে নিও না, এটা তোমার সুবিধার্থে বললাম। এটা তোমার, কারণ তোমার বা কল্লোলের টিভির নেশা নেই। তোমরা যদি টিভির কিছু দেখতে হয় ফোনে দেখে নিতে পারো। অতএব এই জায়গাটা তোমাকে বললাম। এইবার তোমার কিছু কমেন্টের উত্তর আমি দেব। তোমার কমেন্ট বক্স দেখতে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম মানুষই লিখেছে যে টিভিটা শাশুড়ির ঘরে লাগালে ভালো হতো প্রত্যেকে, কারণ এই সুবিধাটার জন্যই বলেছে যে তুমি টিভির প্রতি এত অ্যাট্রাক্টেড না। উনি উনার মতো করে উনি টিভি দেখতেন। আর উনি যেহেতু টিভি দেখতে একটু ভালোবাসেন, তাহলে তোমাদের প্রাইভেসিটাও নষ্ট হতো না, এবং মানসিকতাটা, মানে উনি ওনার মতো করে উনি থাকতে পারতেন। কারণ দেখো, গ্রামে উনি একটু ঘুরে টুরে বেড়াতে পারতেন, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি দিয়ে, কিন্তু এখানে কিন্তু উনি পুরো ঘরবন্দি। আর যদি পারো মাঝে মধ্যে ওনাকে নিয়ে একটু বেরিয়ে, যদিও এগুলো বলতে হবে না, কল্লোল যথেষ্ট এইদিকে ওয়াকিবহল। তো তাতে তুমি লিখেছো যে শাশুড়ি মার ঘরে লাগানোর পজিশন নেই, এটা তুমি তোমার বাড়িওয়ালাকে একটু বলে দেখতে পারো। আর এখন লাগানো হয়ে গেছে। তো দেখো, আমি তোমাকে এটা বললাম, অবশ্য লাগানো হয়েছে জন্যই তো বুঝতে পারছি যে তোমার মনে হচ্ছে এটা ভুল হলো। তো তোমার 2-3টে কমেন্ট তোমার কমেন্ট বক্সে এসছে। এরা কারা যারা এই ধরনের কমেন্ট করে? সেই কমেন্টের উত্তর যদিও তুমি দিয়েছো, কিন্তু আমার মনে হয়েছে একটা কমেন্টের উত্তর আমাকে দিতে হবে। তো একটা কমেন্ট একজন লিখেছে যে বাবুর ছবিটা যতন করে এনেছো, বাট শ্বশুরের ছবিটা কোথায়? তার উত্তরে একজন লিখেছে, উত্তরে আমাদের কল্লোল উত্তর দিয়েছে, বাবার ছবি আনবে না? কি বলেন এগুলো? তার উত্তরে মৌ উত্তর দিয়েছে, হ্যাঁ যতন করেই তো আনবো আমার জীবনদাতা পিতার ফটো। একদমই তাই। এই প্রশ্নটা যে করেছে সে খুব একজন ভিউয়ার্স। তো এই প্রশ্নটা করার কি খুব দরকার? কারণ সদ্য হারানো পিতা, হারানো মেয়ে, সদ্য বাবাকে হারিয়েছে। আর শ্বশুরের ছবি, শ্বশুরকে আদেও মৌ পেয়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। শ্বশুরের মৃত্যুর পরেই মৌয়ের বিয়ে হয়েছে বোধহয়। তো শ্বশুরকে যাকে চোখেই দেখেনি, সব থেকে বড় কথা হচ্ছে সদ্য বাবাকে হারিয়েছে, বাবার ছবিটা নিয়ে এসছে। আর শ্বশুরের ছবিটা কোথায় আছে? শ্বশুরের ভিটেতেই রয়েছে, শ্বশুরের ভিটেতেই রেখে এসছে, এবং মৌ সেটার উত্তর দিয়েছে। তারপরেও লিখেছে, শুধু শ্বশুর কেন, শ্বশুর ঠাকুমার ছবি। অবাক লাগে না একটা মেয়ে তার একটা সামনের একটা জার্নিতে এগোচ্ছে, তাকে এই ধরনের প্রশ্ন করা? ঠাকুমা শাশুড়ির ছবিও তার ছেলের কাছে দিয়ে এসছে, অর্থাৎ কাকা শ্বশুরের কাছে দিয়ে এসছে, আর নিজের শ্বশুরের ছবিটা তার শ্বশুরের ভিটেতেই সে রেখে এসছে। সম্ভবত এরকম একটা কমেন্ট আমি পড়লাম। তো এই খোঁচাগুলো দিয়ে সদ্য হারানো পিতৃহারা একটা মেয়েকে এই খোঁচাগুলো দেওয়ার খুব দরকার? বাবার ছবিটা নিয়ে এসছে তার অপরাধ?
তার বাবার সঙ্গে তার অ্যাটাচমেন্ট, বাবার সঙ্গে সব ভালোবাসা। সব থেকে বড় কথা হচ্ছে, এটা কি খুব অপরাধ যে বাবার ছবিটা সে সঙ্গে করে নিয়ে এসছে? ও তারপরেও সে আবার একটা প্রশ্ন করেছে যে আমি তোমার স্বামীর জন্মদাতার ছবি আনার কথা বলেছি, তোমার বাবারটা এনেছো, বাট শ্বশুরেরটা কি দোষ করলো? উত্তরে মৌ লিখেছে, হ্যাঁ বুঝলাম, কল্লোলের মানি ব্যাগে ওর বাবা মায়ের ছবি, বাবা মা দুজনেরই ছবি আছে, কিন্তু আমি তো বলবো না যে আমার বাবা মায়ের ছবি কল্লোলের মানি ব্যাগে নেই কেন। একদমই তাই, কল্লোলের বাবা মায়ের ছবি কল্লোলের মানি ব্যাগে রয়েছে, কল্লোলের কাছে আছে। মৌয়ের বাবার ছবি মৌ সঙ্গে করে নিয়ে এসছে, উত্তরটা মই দিয়ে দিয়েছে। দেখো মানুষের কত অভিযোগ, মানুষের কত প্রশ্ন। একটা মেয়ে তার একটা সন্তান মা হওয়ার জন্য এই এত বড় একটা জার্নি করছে, সেখানে তার শাশুড়িকে যথেষ্ট সম্মানের সঙ্গে যথেষ্ট ভালো রেখেছে, চেষ্টা করছে রাখার, তারপরেও তার শ্বশুরের ছবি, তার ঠাকুমার ছবি নেই কেন? কি না অপরাধ করেছে? সে একটা তার বাবার ছবি নিয়ে এসছে, সদ্য তার বাবা না ফেরার দেশে চলে গেছে, তার ছবি নিয়ে এসছে জন্য কত প্রশ্ন মানুষের মনে, ভাবতে পারো? একজন লিখেছে যাদের বংশ এগোবার জন্য এখানে এসেছো, শ্বশুরমশাইয়ের ফটো নেই, ঠাকুমার ফটো কাকুকে দিয়ে এসেছো, নিজের বাবার ফটো আনতে ভোলনি। অবাক লাগে না এই সমস্ত প্রশ্ন? যে নিজের শ্বশুরমশাইয়ের ফটো, ঠাকুমা, ওই যে আগে বললাম তোমাদের, ও জানিয়েছে যে ঠাকুমার শাশুড়ির ফটোটা তার মার কাছে দিয়েছে, অর্থাৎ কাকা শ্বশুরের কাছে দিয়েছে। তখন প্রশ্ন, শ্বশুরের ফটো আনুনি কেন, নিজের বাবার ফটো এনেছে কেন? অবাক লাগে মানুষের এই এত প্রশ্ন দেখে, অবাক লাগে। শ্বশুরের ফটো কেন আনুনি, ঠাকুমা শাশুড়ির ফটো কেন তার ছেলেকে দিয়ে এসছো, অথচ তাদের বংশধরের জন্য তুমি এখানে এসেছো। বাবা যায় এই অবস্থায় এই মৌকে এই প্রশ্নগুলো, সদ্য পিতৃহারা একটা মেয়েকে এই প্রশ্নগুলো করছে। যারা করছে তারা কি আমি জানি না, তারা আদেও মৌকে ভালোবাসে কিনা আমি জানি না, তারা কি মানসিকতা নিয়ে, মৃত ছবিকে নিয়ে, মৃত ব্যক্তিদের নিয়ে এইরকম সব প্রশ্নের সম্মুখীন করছে মৌকে। তার উত্তরে মৌ বলে দিয়েছে যে ঠাকুমার ছবি তার মাকে বললাম, তার ছেলেকে এবং বাবার ছবি, শ্বশুরের ছবি তার নিজের বাড়িতেই রেখে এসছে। অবাক লাগে আমার শুধু এই সমস্ত প্রশ্নগুলো দেখে। আমি কমেন্টগুলো পড়ছিলাম, এরকম অনেক কমেন্টই আছে, এরকম অনেক কমেন্ট আছে, এগুলো পড়ছিলাম আর ভাবছিলাম এরাও মানুষ, যেখানে মানুষ শুভকামনা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে মৌকে, তার কিভাবে কি করবে, কোথায় কি রাখবে, মৌ একটা ফ্রিজ কেনো, মৌ তুমি তোমার ভালো খবর আসলে একটা ওয়াশিং মেশিন কেনো, মৌ দুটো চেয়ার কেনো, মৌ টিভিটা এই জায়গাটায় রাখো, ভালোভাবে তার ভালোবাসার ভিউয়ার্সরা ভালোভাবে তাকে বলছে, চোখে সবাই বলছে ভীষণ এনজয় করছি তোমার ঘরটা সাজানো দেখে, সবাই আনন্দ করছে, সবাই ভাবছে, বলছে তুমি এগিয়ে যাও, পাশে আছি। সেখানে তার মধ্যেও ওই যে বলে না, অনেক চালের মধ্যে দুটো একটা কাকড়, এই হচ্ছে তারা কাকড়। না হলে শ্বশুরের ছবি নিয়ে, ঠাকুমার শাশুড়ির ছবি নিয়ে প্রশ্ন করতে পারে, কারণ তার বাবার ছবি কেন এনেছে। অবাক লাগে না? অবাক লাগে এই কথাগুলো, অবাক লাগে। তারপরেও একজন কমেন্ট করেছে তুমি বাবু বাবু করে হে দিয়ে মরো কেন। এই প্রশ্নটার উত্তর আমি দেব না, কারণ এই প্রশ্নটার উত্তর মৌ নিজে দিয়ে দিয়েছে। যে কাছে আছে, সারাদিন কাজ করে যাচ্ছে, বিনা পয়সার কাজের লোক। ভাবতে পারো তোমরা? ভাবতে পারো যে, তাহলে বোঝো যে এই কমেন্টটা যে করেছে সে কেমন মানুষ, যে শাশুড়িকে বলছে যে কাছে রয়েছে, তার যে কাজের মানুষ এনেছো। ভাবতে পারো? এক মনে হয় না যে এরা নেগেটিভ ভিউয়ার্স, এরা শুধু ময়ের মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য এগুলো করে? বাবা বাবু বাবু করবে না, সদ্য বাবাকে হারিয়েছে, কাছের থেকে কাছে না যে টুক করে গিয়ে দেখতেও পাইনি। কদিন আগে আমরা দেখেছি কলকাতায় এসে বাবারকে সুস্থ করে পাঠিয়েছিল, যদিও ডাক্তার বলে দিয়েছিলেন, তবুও ট্রিটমেন্ট করিয়ে বাবাকে কাছের থেকে রেখে, তার কাছে রেখে কলকাতায় এসে ট্রিটমেন্ট করে পাঠিয়েছিল। সেই মানুষটা হঠাৎ করে চলে গেছে, যে মানুষটা প্রত্যেক দিন রাত্রিবেলা ফোন করে জিজ্ঞাসা করতো ব্যবসা কেমন হচ্ছে, কি কেমন আছিস, সেই মানুষটা হঠাৎ করে নেই, চলে গেছে। সেই মানুষটাকে নিয়ে সে বাবু বাবু করবে না? অন্তত একটা বছর তো তার প্রত্যেকটা মুহূর্তে তার বাবাকে মনে পড়বে, বাবা কি বলতেন, কি করতেন, যে বাবা যেটা ভালোবাসে খেতে গিয়ে মনে পড়বে, কারণ বাবা তার কাছে আসতেন বছরে একবার।
কদিন আগেও ঘুরে গেছে, কয়েক মাস আগেও। বাবা বাবা করবে না, না যে মানুষটা কাছে রয়েছে তাকে কাজ করে খাওয়াচ্ছে। অবাক লাগে, শাশুড়ি এটা নিজের সংসার, তাকে নাকি কাজের লোক বানিয়ে নিয়েছে। কি জ্বালা বুঝতে পারছো, কি জ্বালা এদের। শাশুড়িকে কাজের লোক মৌ বানায়নি, শাশুড়ি তার নিজের সংসারে রয়েছে, শাশুড়ির সংসারে মৌ হচ্ছে কাজের লোক। অবাক লাগে, কাজের লোক হয়ে তাকে ভালোবাসার আর যত্ন করো, ভালোবাসা যত্ন মৌকে বলতে হবে না, আমরা অন ক্যামেরায় দেখতে পাই। আর সব থেকে বড় কথা, অফ ক্যামেরায় যদি নির্যাতন করতো না ওই মানুষটাকে, ওই মানুষটা ওখানে থাকতো না, যেটা নাকি মানুষটা ছোট বউ রাখতে পারেনি। অন ক্যামেরায় সেবা দেখালে পরেও অফ ক্যামেরার ব্যবহারের জন্য ওনাকে রাখতে পারিনি, ছুট পেয়েছে, বেরিয়ে গেছে, আর ঢোকেনি, আর নিতে পারিনি। এটা হচ্ছে তার প্রমাণ যে ওই মানুষটা কেমন আছে। যদি অফ ক্যামেরাতেও মৌ নির্যাতন করতো ওই মানুষটাকে রাখতে পারতো না, ঠিক বোঝা যেত, বুঝতে পারতাম আমরা। কিন্তু এটা শো আপ নয় মৌয়ের। মৌ যে ভালোবাসে তার শাশুড়িকে, ওর শাশুড়ি যে ছেলের বউকে ভালোবাসে তার ভিডিও দেখলে বোঝা যায়, সংসার দেখলে বোঝা যায়, সংসারের কাজকর্ম দেখলে বোঝা যায়। উনি নিজের সংসারে নিজের সংসারে মানুষ যে কাজটা করে, নিজের সংসারে কাজ করলে সে কাজের লোক হয় না। তাহলে মৌ এই যে এত কাজ করছে, মৌ কাজের লোক, কল্লোলের কাজের লোক? অবাক লাগে, তোমরা কোন দুনিয়াতে বাস করো, কোন দুনিয়াতে? তাহলে কি তোমরা তোমাদের বাড়ির কাজের লোক? এই যে আমরা সংসারে কাজ করি, আমরা সংসারের কাজের লোক? অবাক লাগে, অবাক লাগে। যেখানে ময়ের মা এসেও ময়ের সংসারে কাজ করে, ময়ের বৌদি এসেও রান্না করেছে ময়ের বাড়িতে, তারা সব কাজের লোক? আসলে কিছু না, এগুলোকে মৌয়ের মনকে ছোট করার জন্যই কমেন্টগুলো করে, মৌয়ের মনকে আঘাত করার জন্যই কথাগুলো করে, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই। নাহলে এরকম কথা বলতে পারে? যে কাজের লোকটা রয়েছে তাকে যত্নার্থী, তাকে যদি যত্নার্থী না করতো না, তার অত সুন্দর চেহারাটা হতো না। তারা আমরা দেখেছি তার চেহারা কেমন ছিল, আর সে কেমন আছে, কতটা স্বতঃস্ফূর্ত আছে, আমরা দেখে বুঝি। অতএব তোমরা যারা এই রকম দুজনে একজন নেগেটিভ কমেন্ট করছো, তারা প্লিজ কমেন্ট করো না, তাও আচ্ছা, ভিডিও দেখো না, তাও ভালো, কিন্তু এরকম নেগেটিভ কমেন্ট করে ওর সামনের জার্নিটাকে, ওর মনোবল নষ্ট করে দিও না। যদিও কিছু করতে পারবে না, কারণ খুবই সামান্য দুই একজন, ভালোবাসার পাহাড় ওর, তবুও বলবো, তবুও এই ধরনের কমেন্ট করো না। কারণ মেয়েটা সদ্য তার বাবা হারিয়েছে, বাবা হারানোর পরেও তাকে এই জার্নিটা করতে হচ্ছে, তাকে ব্যবসা সামলাতে হচ্ছে, তার ব্লগিং সামলাতে হচ্ছে, সামনে একটা বিরাট জার্নি, তার মাতৃত্বের জার্নি। অতএব তাকে এইভাবে অন্তত তার মনের মনোবলটাকে নষ্ট করো না, এইটুকু শুধু বলবো। শুভেচ্ছা বার্তা দাও। একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে সদ্য পিতৃ হারিয়েছে, সে যদি একটু বাবা করে, কোনো অন্যায় করছে না, কোনো অন্যায় করছে না। আমি জানি না তোমাদের কাছের মানুষ চলে গেলে তোমাদের মনে পড়ে কিনা, নাকি একদম চিরতরে চলে যাওয়ার সাথে সাথে মুছে দাও কিনা। আমার অবাক লাগে তোমাদের দেখলে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো মৌয়ের উদ্দেশ্যে বলা আমার কথা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি মনে করো যে মৌকে যে কথাগুলো বললাম তার সাথে তোমরা সহমত, অবশ্যই একটা কমেন্ট করো। সবার শুভেচ্ছা থাকলো মৌয়ের জন্য, ওর সামনের দিন, ও যে আশায় কলকাতায় এসছে, যে জার্নিতেও নামতে চলেছে, ও যেন একদম সফল হয়, খুব তাড়াতাড়ি আমরা যেন খুব সুসংবাদ পাই, এবং একদম ওর সফলতা কামনা করি ভগবানের কাছে, যেন সুস্থভাবে সবটা ও সাকসেস পায়। এইটুকুই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম। তো চলো, টাটা।